আজকে আমাদের টপিক হচ্ছে গোলক, যাকে আমরা কি বলি, স্ফিয়ার। তা আগে যে ফর্মুলাগুলো গোলকের আছে সেইগুলো বলছি। শুরু কর। যে এটা পয়েন্ট দিয়ে দিয়ে লিখ, যে পয়েন্ট, যে গোলকের একটি তল আর একটি বক্রতল। গোলক হেডিং দে, তারপর লেখ যে গোলক একটি, লেখা শুরু করেছিস কি? আর গোলক একটি ঘনবস্তু কতটা লিখে রাখ। তাহলে লেখ আর একটা পয়েন্ট দিয়ে যে অর্ধগোলক একটি ঘনবস্তু। অর্ধগোলক দুই প্রকার হতে পারে। ফাঁপা আর নিরেট। এর দুটি তল। একটি সমতল, অপরটি বক্রতল। লেখা হয়েছে। প্রথমে যেটা বলেছিলাম যে গোলকের একটি তল আর একটি বক্রতল, এটি একটি ঘনবস্তু। আর একটা পয়েন্টে লিখবি যে অর্ধগোলক একটি ঘনবস্তু, এটা দু প্রকার হতে পারে, ফাঁপা আর নিরেট। আর দুটো তল, একটা হচ্ছে সমতল, অপরটা বক্রতল। লেখা হয়ে গেছে। এবার লেখ যে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক হলে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি আর একক হয়, তাহলে 1 নাম্বার দিয়ে লেখ গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল। গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু সমগ্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার। বসার জায়গাটা দেখছি। ইকুয়ালস টু 4 পাই আর স্কোয়ার। 2 নাম্বার, গোলকের, এখানে বর্গ একক কথাটা লেখ। বর্গ একক। গোলকটির আয়তন ইকুয়ালস টু 4/3 পাই আর ঘন একক। একেবারে অর্ধগোলকগুলো বলে দিচ্ছি। তারপরে আর একটা পয়েন্ট দিয়ে লেখ, সেটা হচ্ছে যে একটি অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক হলে এক নম্বর, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু 2 পাই আর স্কোয়ার বর্গ একক ব্র্যাকেটে, যখন অর্ধগোলকটি ফাঁপা। লিখেছিস? লিখেছিস? তারপর আবার অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু 3 পাই আর স্কোয়ার। এই বর্গ একক কথাটা বলা হয়নি না, বর্গ একক কথাটা লিখে দে।
যখন অর্ধগোলকটি নিরেট, ঠিক আছে। 2 নাম্বার পয়েন্ট, অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু 2πr² বর্গ একক। তিন নম্বর দিয়ে অর্ধগোলকের আয়তন বা ঘনফল মোটামুটি হয়ে গেল। আর একটা ফর্মুলাই শুধু আছে, সেটা হচ্ছে কি, যে যদি বহিঃব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধ, তা লিখে দে লাস্টে, এটা লেখা হয়ে গেলে বললাম না 2/3πr³ ঘন একক, গোলকের অর্ধেক 4/3, এটা 2/3। আর গোলক কি একটা 3D ফিগার, এটা এখানে আঁকা যাবে না, এটা তো বৃত্ত 3D, এটা শুধু লিখে রাখ। এটা হচ্ছে কি আর। এবার আরেকটা লাস্ট সূত্র যেটা আছে সেটা লেখ, যে বহির্ব্যাসার্ধ আর একক, ক্যাপিটাল আর একক, এবং অন্তঃব্যাসার্ধ স্মল আর একক হলে, পাশে ছবিটাও আঁকিস, ছবি তো আঁকা যাবে না এখানে, 2D শেপটা শুধু আঁকা যাবে। অন্তর্ব্যাসার্ধ যদি আর স্মল আর একক হয়, তাহলে পুরো গোলকটিতে যে পরিমাণ লিখেছিস উপাদান ধাতু আছে তার আয়তন ইকুয়ালস টু 4/3 টু পাই r³ মানে ক্যাপিটাল r³ মাইনাস স্মল r³, 4/3 পাই ক্যাপিটাল r³ মাইনাস স্মল r³। আর যেখানে অর্ধগোলকটা এঁকেছি সেই লিখেছি সেখানে, ওখানে শুধু ছবিটা এঁকে দে। ফাঁপার দেখতে কেমন হয় ফাঁপা অর্ধগোলকটা? মানে একটা বাটি মতো হবে, বাটিটা যেমন থাকে, মুখটা কি কিছু ঢাকা থাকে? থাকে না। এইটা হচ্ছে আর যেটা তোর কি যেন বলে ওটাকে, পুরু হবে, এটা আঁকাটা ঠিক হচ্ছে না, হ্যাঁ যাই হোক, যেটা তোর পুরু হবে সেইখানে ওপরটাও ঢাকা থাকবে, পুরু নয় তো কি যেন বললাম ওটা, নিরেট বা পুরু একই ব্যাপার, সেটা ওপরটা ঢাকা থাকবে। ছবিটা শুধু এঁকে রাখ, মনে থাকবে, এমনি ভুলবি না হয়তো, তাও মনে থাকবে। আর এই ছবিটা এঁকে রাখ, এটা ক্যাপিটাল আর, এটা স্মল আর, ঠিক আছে। এইবার এগুলো কেন হচ্ছে সেইগুলোই বলার পালা। হয়ে গেছে আঁকা লেখা হয়ে গেছে। চ প্রথমে তোর দিয়ে আসি সারফেস এরিয়া বা সমগ্রতলের ক্ষেত্রফল। মানে একটা গোলক বা ফুটবল একটা কল্পনা করে নি, ঠিক আছে। স্ট্যান্ডার্ড জিওমেট্রিতে তোর একদম পাতি জিনিস, এই একটা গোলকের যে আয়তন, সেই আয়তনকে একটা চোঙের আয়তনের সমান ধরে নেওয়া হয়, যে চোঙটার কি ব্যাসার্ধ একই। এই যে ব্যাসার্ধটা আর, এই ব্যাসার্ধটাও সেখানে আর এর যে ডায়ামিটার বা ব্যাস যেটা, সেটা 2r। দেখে নে একবারে দেখ। আর এইখানে এই একই চোঙের হাইটটা হচ্ছে 2r। এবার মনে মনে সামান্য কল্পনা কর যে ধর একটা ফুটবল আছে, সেরকম টাইপেরই একটা কৌটো, মানে চোঙাকৃতি কৌটো এইরকম। এইবার এই কৌটোটাকে যদি ধর কাগজ দিয়ে মোড়ালি, একই পরিমাণের কাগজ দিয়ে কৌটোটাকে মোড়ালি, বলছিস তুই ভাবছিস যে
এইটার যে সারফেস এরিয়া 4πr², এইটা আমরা কি করে বার করব? তা 4πr² বার করা মানে 4πr কি করে বার করতে, এটা বার করা অনেক নিয়ম আছে। তা এমনি যদি তুই চাস যে একটা ফুটবল আছে, ঠিক আছে, এবার সেই ফুটবলে তুই চারটে, একটা বৃত্তের হ্যাঁ একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তার আয়তন কত, πr²। এরকম চারটে বৃত্ত হলে একটা গোলকের সমান হবে, তাই তো। কিন্তু তুই কি কাগজ দিয়ে ফুটবলের ওপর এইভাবে তুই বসিয়ে বসিয়ে কি দেখতে পারবি? নিশ্চয়ই পারবি না। কিন্তু সেটা হবে যে মানে সেই রকম মাপের ব্যাসার্ধ নিয়ে করতে হবে। যাই হোক, এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই আয়তনটা কি করে মাপা হবে, সেটা হচ্ছে যেটা আয়তন না, তোর কি বললাম এটা জানো, সমগ্রতলের ক্ষেত্রফল। এই একই মানে এটা ধরেই নেওয়া হয় এটাই সত্যি যে একটা গোলকের যা সমগ্রতলের ক্ষেত্রফল আর একটা চোঙেরও তাই। এবার এই চোঙটাকে একটা কাগজ দিয়ে ধর মোড়ালি, ঠিক আছে, কাগজ দিয়ে মোড়ে সে কাগজটা এবার খুলে দিবি। কাগজটা যখন খুলে দিবি তখন এটা কি হয়ে যাবে, একটা বড় আয়তক্ষেত্র হয়ে যাবে, হবে কি হবে না? এইবার এই বুঝতে পারছিস, এটাকে একটা কাগজ দিয়ে শুধু মোড়ালে সেটা খুলে দিই, তাহলে এর যে হাইটটা এটা 2r থাকছে, এই লেন্থটা কত হয়ে যাচ্ছে, এটা হাইট না ধর, এটা এখানে ব্রেথ বা চওড়া কতটা, প্রস্থ, আর দৈর্ঘ্যটা কত হচ্ছে বল দেখি, এখান থেকে বলতে পারবি এই যে দৈর্ঘ্যটা কত হচ্ছে। হ্যাঁ 2r কেন হবে ভেবে বল? 2πr, খুব সোজা জিনিস। তাহলে 2πr কারণ কি, এটা তো তোর পরিধি, কোনো বৃত্তের পরিধির সূত্র কি হয়, 2πr হয়। তাহলে এখান থেকে তুই কি বলতে পারিস, এর কত, সমগ্রতল কত, সমগ্রতল না, এর পরিসীমা কত, পরিসীমা না, ক্ষেত্রফল কত এর বল, কারণ এটা পরিসীমা বার করতে লাভ নেই, পরিসীমা মানে শুধু এইটা, আর ক্ষেত্রফল কত, 2πr গুণ 2r, 4πr² এসে গেল। এটা একভাবে হয়, আরো অনেকভাবে হয়, সেটা হচ্ছে কি, এই একটা বড় গোলক আছে, ঠিক আছে, কথার কথা, একটা বড় গোলক আছে, এবার তার থেকে যে ছোট ছোট চারটে গোলক হলো, ঠিক আছে, ছোট ছোট তো চারটে গোলক হবে, একই কিন্তু এই গোলকগুলো কিন্তু সেম হবে, ব্যাসার্ধ যাই হোক গোলকগুলো চারটে সেম হবে। তো এই যে গোলকগুলো হলো, যাই হোক যেখানে ব্যাসার্ধ দিই, এদেরকে তুই চারটে ত্রিভুজ বানাতে পারি। ত্রিভুজগুলো দেখতে হবে এই রকম, এই মানে এই একটা দিক ধরে এরকম ধরে রেখে তুই মানে এটাকে খুলে ত্রিভুজ বানাতে পারবি। বুঝতে পারছিস কিভাবে বলতে চাইছি আমি? এইরকম চারটে যে ত্রিভুজ হবে, ঠিক আছে, কথার কথা, যে কোনো ভাবে হোক তুই এখান থেকে, হ্যাঁ মানে এটাকে এমন ভাবে খুললি যাতে এটা ত্রিভুজ হয়ে যায়, এইটাকে এইভাবে সরিয়ে দিলি, তারপর এইভাবে চারটে ত্রিভুজ হবে এরকম, তো চারটে এইভাবে আরো এরকম দুটো হবে, সেইটা যে ত্রিভুজটা হবে, আর একটু আগে যে তোর এটা আঁকলাম, কি আঁকলাম বলতো, আয়তক্ষেত্রটা আঁকলাম, এই আয়তক্ষেত্রের মধ্যে চারটে ত্রিভুজ সেট হয়ে যাবে, ধরাতে হবে না, এমনি সেট হয়ে যায়, মানে ধরালে হয়ে যায়। এইভাবেও হয়, আরো অনেকভাবে হয়। আরেকভাবে যেটা হয় সেটা হচ্ছে তোদের বিএসসিতে আছে, বিএসসি প্রথম সেমিস্টারই আছে, এটা হচ্ছে সারফেস অফ রিভলিউশন হচ্ছে, তখন সেটাও একটু বলি, সারফেস অফ রিভলিউশনটা, বা একবারে বলবো দুটো, আগে এটা বলে নিই, কি যেন বলে, আয়তনটা বলে নিই তারপর বলছি। এইবার আয়তনের সূত্র কি, 4/3πr3। কেন হচ্ছে, আর্কিমিডিস দেখেছিল যে তোর যখন জলতলের মধ্যে, ধর জল রয়েছে, কথার কথা এখানে জল রয়েছে, একটা পাত্র, এর মধ্যে যখন একটা চোঙ দেয়া হচ্ছে, চোঙ না শঙ্কু, না চোঙ, আগে চোঙই ভাব, একটা চোঙ যখন ডোবানো হচ্ছে, সেই চোঙের যে চোঙের ডোবানোর, ধর চোঙটা এখানে ডোবালাম, এর ফলে যে জলতলটা ধর এতটা বেড়ে গেল, সেই একই ঘটনা ঘটছে যখন আমরা এরকম একটা, এই যে চোঙ যেটা শঙ্কু, হ্যাঁ শঙ্কুটা যেটা পড়ে আছে,
শঙ্কুটা কেমন শঙ্কু? এরকম শঙ্কু, ধর ডবল শঙ্কু। এই শঙ্কুটা যখন ডোবাচ্ছিস প্লাস যখন একটা গোলক ডোবাচ্ছিস, একসাথে দুটোই ডোবানো যখন হচ্ছে, তখনও এই একই পরিমাণ হাইট কিন্তু এইভাবে বাড়ছে, এখানেও একই পরিমাণ হাইটটা বেড়ে যাচ্ছে। বুঝতে পারছি ব্যাপারটা কি বলতে চাইছি? তাহলে একটা চোঙের আয়তন যা, একটা শঙ্কুর আয়তন আর একটা গোলকের আয়তন তাই। চোঙের সূত্রে পরে দেখবি এই, হ্যাঁ একটা, তাহলে একটা তোর, হ্যাঁ চোঙের আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ, তাই তো। এখানে এইচটা কত? এইচটা এখানে কিন্তু 2r, বললাম একটু আগেই যে ওখান থেকে 2r নেওয়া হয়েছে, এখানটা এইচটা 2r নেওয়া হয়েছে, এখানে এইচ ইকুয়ালস টু 2r। এই মানে এই কিসের এইচ? এই চোঙটার এইচ। তাহলে এর সাথে 2r গুণ করলে কত হবে বল? 2πr3। তাহলে একটা 2πr3 সমান সমান এইটা যোগ এইটা। এইবার তোরা পরে দেখবি যে এটা যেমন পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে, দেখা যাচ্ছে তো? হ্যাঁ নিশ্চয়ই দেখা যাচ্ছে। যেমন এইটা পাই আর স্কোয়ার এইচ, কি এল দিয়ে আছে না, এল ফেল নয়, সেটা বলছি না। এইখানে যখন তুই একটা শঙ্কু আঁকবি, ঠিক আছে, এই যে এই টোটালটা যদি পাই আর স্কোয়ার এইচ হয়, এই শঙ্কুটার আয়তন কত হবে? 1/3 পাই আর স্কোয়ার এইচ। এর যা টোটাল আয়তন তার 1/3, ঠিক আছে, মানে 1/3 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে এইচটাও আসলে 2r, এখানে এইচ যেহেতু 2, হ্যাঁ তাহলে 2/3 পাই আর কিউব, 2/3 পাই আর কিউব। আসলে কি এইচটা এখানে 2r, এই 2/3 পাই আর কিউব, ঠিক আছে ঠিক আছে, যাই হোক 2/3 পাই আর কিউব। তাহলে এখানে কটা শঙ্কু আছে? দুটো আছে এইখানে, এইখানে তাহলে কত হবে? 4/3, কোথাও কি ভুল হচ্ছে? 6, 4/3 পাই আর কিউব, এই 4/3 পাই আর কিউব তো হওয়া উচিত না, এটা 2/3 হবে এখানে। আয়তন বার করছো? হ্যাঁ আমি আয়তন দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে এটা কোথাও কি একটা ভুল হতে পারে, কারণ হচ্ছে আমি যেটা বলছি দেখ, ধর গোলকের আয়তনটাকে কথার কথা ভি ধরলাম, ঠিক আছে, তাহলে 2 পাই আর কিউব, আমি এখানে সেটা বলছি, এখানে কি একটা একটা শঙ্কু নিতে হবে নাকি দুটো, সেটা একটু দেখতে হবে। তাহলে এটা 1/3 পাই আর স্কোয়ার এইচ, কথার কথা, এইচ যদি এখানে 2r হয়ে যায় ইন্টু 2r, 1/3 পাই আর স্কয়ার এইচ, হ্যাঁ সে ঠিক আছে, 1/3 পাই আর স্কোয়ার এইচই তো, আমি সেটা বলছি না, 2/3 পাই আর কিউব, তাহলে 4/3 গোলকেরই তো তোর 4/3 পাই আর কিউব। এখানে একটা মনে হয় শঙ্কু নিতে হবে, তাহলে একটা শঙ্কু যদি নিতে হয় তাহলে এটা হবে কত? 2/3 পাই আর কিউব, তাই তো, 2/3 পাই আর কিউব। তাহলে এখানে তোর 2 পাই আর কিউব ইকুয়ালস টু 2/3 পাই আর কিউব, যোগ হচ্ছে, এটা তো আমাদের জানা, এটাও জানা এটাও জানা, তাহলে এইটা হচ্ছে কত? এটাকে ধর ভি ধরলাম, এই গোলকটার আয়তনকে ভি ধরলাম, ঠিক আছে, এটার আয়তন জানা এটার আয়তন জানা, তাহলে এইটা এই পাশে আসলো 2 পাই আর কিউব মাইনাস 2/3 পাই আর কিউব ইকুয়ালস টু ভি। তাহলে এটা কত হচ্ছে? এখান থেকে পাই আর কিউব কমন নেই, তাহলে 2 মাইনাস 2/3 পাই আর কিউব, এটা মানে কত হচ্ছে? 4/3 পাই আর কিউব। তাহলে একটাই শঙ্কু নিতে হবে, হ্যাঁ 3 দুগুণে 6, 6 আর 2 বিয়োগ করলে 4। এইখানে তাও একটা ডাউট আছে, কিন্তু এইভাবে একটা চোঙ দিয়ে হয়ে যাচ্ছে, এটা একটা বিষয়। এইবার সামান্য একটু বলি, কেন বলছি বলাটা উচিত, বা এই এই স্ট্যান্ডার্ড এই জিওমেট্রিটা এটা জানা উচিত। আর্কিমিডিস যখন দেখেছিল যে এই দুটো বলে এইভাবে হচ্ছে, আরও হয় নানাভাবে, তা সারফেস অফ রিভলিউশন দিয়ে কেন হয় আমি একটুখানি বলি, তারপর শুরু করছি। যেমন দেখ, হ্যাঁ সারফেস অফ রিভলিউশনটা আসলে কি,
মানে তুই একটা তোর কখন পাচ্ছিস একটা গোলক, ঠিক আছে, একটা গোলক তুই কখন পাচ্ছিস, একইভাবে যখন বলেছিলাম যে একটা চোঙ কি করে পাচ্ছিস বল, বল দেখি বল। চোঙ একটা আয়তক্ষেত্র থেকে পাচ্ছি, সেটা ওই ওরকম নয়, মানে সার্ভিস অফ রিভলিউশন, মানে তোর আমি বললাম না যে ধর এটা হচ্ছে এখানে একটা বৃত্ত এঁকেছিস কথার কথা, তাই না, না গ্রাফ থেকে না, এটা জেড অ্যাক্সিস, মানে ধর জেড অ্যাক্সিসটা কেমন দেখতে হবে, এটা তো আঁকা যায় না, মানে তিনটে অ্যাক্সিস কেমন হয়, এটা হচ্ছে এইটা ধর, এটা ধর বোর্ড এটা ধর এক্স, এটা ওয়াই, আর জেডটা হচ্ছে এদের সাথে লম্বভাবে থাকে, এই যে জেডটা এটা এক্স এর সাথেও 90 ডিগ্রি, ওয়াই এর সাথেও 90 ডিগ্রি, সবাই প্রত্যেকের সাথে 90 ডিগ্রি। তা একইভাবে এখানে চোঙটা এই জেড অ্যাক্সিস বরাবর চলে আসছে, তেমনি যদি এই তোর কি বলে জানা গোলকের ক্ষেত্রে মুছলাম কেন, গোলকের ক্ষেত্রে যখন একটা বৃত্তকে, ঠিক আছে, একটা ধর ফুটবল আছে, তুই ফুটবলটা আছে, এবার তুই কথার কথা বলছি ধর এরকম ছোট ছোট রিং নিলি, বা রিং নিলি না, মানে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে যদি তুই ঘোরাস, বুঝতে পারছিস, এটা ধর এক্স, এটা ধর ওয়াই, এবার দুভাবে করা যায়, যে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে, ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে, ব্যাপারটা বুঝতে পারছিস কি, তাহলে তোর একটা বৃত্ত হচ্ছে, এই চোঙ কি বলছে জানো, গোলক হচ্ছে। তা এইবার এই সারফেস অফ রিভলিউশন মানে সেইটাই, তো সামান্য এই এক দুটো লাইন বলবো যে এই তো এই দুটো সূত্র কেন হচ্ছে সেটাই। তোর এই প্রথমেই হচ্ছে ধর সমগ্র তলের সূত্রটা কেন, সারফেস অফ রিভলিউশনে তোর এস ইকুয়াল টু, এবার দেখ, এবার তোরা যে প্রবলেমগুলো পাবি না, ধর কথার কথা বলছি, এরকম একটা গোলক আছে, ঠিক আছে, কথার কথা, এই গোলকের এই একটা তল আছে, এটা তো একটা তল, মানে এটা গোলক একটা, বুঝতে পারছিস, মানে এখানে একটা বৃত্ত আছে নিশ্চয়ই, বুঝতে পারছিস তো, এখানে একটা তল আছে, এই দুটো তলের মধ্যে আয়তন কত, এইটা কিন্তু নেই, আর হ্যাঁ এইভাবে পারবি না, এর জন্যই খানিকটা সারফেস অফ রিভলিউশন লাগে। এইটা হচ্ছে কত, 2 পাই ইন্টু ইন্টিগ্রেশন এ টু বি ওয়াই ডিএস ডিএক্স ডিএক্স, এইটা হচ্ছে ডিএস মানে কি, এস মানে হচ্ছে সারফেসটা, ডি মানে ডিএস মানে তো ডি মানে হচ্ছে ছোট ডিস্টেন্স, ডি মানে ডিস্টেন্স, ডি ডেল্টা এস, আর এই তোর এই তিনটা কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে। তারপর তোরা এমনি ফিজিক্সে দেখেছিস, ফিজিক্সে নেই তোর এই ডিফারেন্স ডেল্টা এস, এই সবগুলো কিন্তু আলাদা, ঠিক আছে, তাই মোটামুটি এটা পোলারে সবগুলো ডেল্টা, তো মানে ডেল্টা, হ্যাঁ এখানে সবগুলোই ডিফারেন্স বোঝাচ্ছে, এটা ডি এটা ডেল্টা, এই ডেল্টাকে দুভাবে লেখা যায় এরকম এরকম, আর এটা ক্যাপিটাল ডেল্টা, স্মল ডেল্টা, এরকম ব্যাপার আছে। তা যাই হোক, ডিএস মানে হচ্ছে সারফেসটা, ওই গোলকটার সারফেসটা, সেটা কি করে পাওয়া যায় বল, এই দুটো লাইন কটা বাজে এখন দেখতো, শুরু করলে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে তাড়াতাড়ি, থাক। তোর হচ্ছে যে কোনো একটা বৃত্তের সমীকরণ কি হয় বল দেখি, বল বল, বৃত্তের সমীকরণ আগেও বলেছি, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, আর মানে ব্যাসার্ধ, এটা যে বৃত্তের যে কোনো বৃত্তের সমীকরণ এরকম দেখতে হয়। এইবার এই হ্যাঁ, এইবার এখানে যে ডেরিভেটিভ করিস, বলবো কি বল, বলবো না, কি পান পাতা, ডেরিভেটিভ করবি কিসের রেসপেক্টে, ডি এক্স এর রেসপেক্টে, এটা কত হবে 2x dy dx, আর এটা হয়ে যাবে ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কত হয় বল, তার বলে লাভ নেই, কিন্তু এইভাবেও হয় না, এইভাবেও তুই বার করতে পারিস, আর সামান্য একটুখানি বলে ছেড়ে দেবো, ধর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, ঠিক আছে, এখানে কিসের দুভাবে, এখানে দেখ ডিএস ডিএক্স আছে, ঠিক আছে, মানে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভটা হচ্ছে, ডেরিভেটিভ মানে কি আসলে একটার সাপেক্ষে আর একটার পরিবর্তন, ঠিক আছে, 11-এ দেখবি, যাই হোক, মানে একটা পাল্টাচ্ছে, তুই সময় পাল্টাচ্ছে, বেগকে কি লিখিস, বেগকে না, এগুলো তো জানা জিনিস, বেগকে কি লিখিস, সরণ বাই সময়, তাই না,
বেগকে লিখি যে এতটা দূরত্ব গেছে এত সময়, মানে সরণ বাই সময়, এত টাইম ডিটি মানে এত টাইমে এতটা দূরত্ব গেছে, এর জন্য বেগ। তেমনি ডেরিভেটিভ মানেই হচ্ছে এই একটার সাপেক্ষে আর একটার পরিবর্তন। আর একটা জিনিস দেখবি ট্যান থিটা দিয়ে একটা নতি হয়, সেই একটা বিষয় আছে 11-এ, সেটাই দেখবি পড়ে। তো যাই হোক সেটা নয়, এবার এখানে প্রথমে তুই একবার ডেরিভেটিভ কর। এই ডিওয়াই ডিএক্স বার করলে কত হবে এক্স এর রেসপেক্টে, এখানে বল কত হবে? এটা হবে মাইনাস এক্স বাই ওয়াই, ঠিক আছে, ডিওয়াই ডিএক্স। এইবার শুধু ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা এখানে বসিয়ে দিবি, ঠিক আছে। ডিওয়াই ডিএক্স এর এখানে এটাকে আরেকভাবেও লেখা যায়, এইটাকে আরেকভাবে এখানে এইভাবে লিখেছে, ঠিক আছে ঠিক আছে। এস ইন্টু এস ইকুয়াল টু 2 ইন্টু 2 পাই ইন্টিগ্রেশন 0 টু এ। হ্যাঁ এই দেখ ইন্টিগ্রেশন 0 টু এ কেন বলছি, দেখ দেখ বিষয়টা কিছু নয়, বিষয়টা হচ্ছে দেখ এখানে কেন এটা করছি, মানে এখানে দেখ তুই এটাতে একটা গোলক, কথার কথা, এইটা ধর মাইনাস এ, এটা ধর এ, তাই না? হ্যাঁ কি না? এইটা মাইনাসে, এটা এ। এইবার তুই যদি এটা শূন্য, শূন্য থেকে এ যতটা সেটা দ্বিগুণ করলে টোটালটা পাবি, অথবা মাইনাস এ থেকে এ নিলে টোটালটা পাবি, হ্যাঁ কি না? দুটোই তো একই ব্যাপার। ওই জন্য এখানে 2 ইন্টু 0 টু এ করে দিয়ে কি করেছে, ইন্টিগ্রেশন এই রুট ওভার 1 প্লাস ডিওয়াই ডিএক্স তার স্কোয়ার ডিএক্স ডিএক্স। হ্যাঁ এবার এখান থেকে করলে কি হবে, এটা 4 পাই পাবি, তাই তো। আর এইটা পাবি, এই দেখ ডিওয়াই ডিএক্সটা, ডিওয়াই ডিএক্সটা আসলে এখানে না আর কি হবে না, এ হয়ে যাবে এ, এটা হয়ে যাবে এ, ঠিক আছে, এ ডিএক্স। এবার ইন্টিগ্রেশন কি হচ্ছে 4 পাই, আর হবে না, আর হবে না। এবার এইখানে এই কোন এই এক্স এর ইন্টিগ্রেশন কত হয়, এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হয় এক্স টু দি পাওয়ার এন, এর ইন্টিগ্রেশন হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। মানে কত, তাহলে এখানে যদি এন এর জায়গায় যদি 2 থাকে তাহলে এটা কত হবে বল, এক্স স্কোয়ার বাই 2, তাই তো, হ্যাঁ কি না? তাহলে এখানে হয়ে যাবে এ স্কোয়ার বাই 2। এই শুধু তো, ও না, এটা তখন হবে যখন এক্স থাকবে, ঠিক আছে, এখানে তো এ আছে, এক্স তো নেই, এক্স কি আছে, এক্স থাকলে নাই হতো, তাহলে এখানে শুধু এ আছে, তার মানে শুধু এ এক্স হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে 4 পাই, এটা আগে চলে আসলো, শুধু একটা এক্স থেকে যাবে, তাহলে এক্স 0 টু এ। এবার 0 টু এ করলে হয় এ, মানে 0 টু এ মানে এক্স এর জায়গায় এ বসাবে, তাহলে 4 পাই এ ইন্টু এ মাইনাস 0, এটা করলে কত হয় 4 পাই এ স্কোয়ার, ঠিক আছে, 4 পাই স্কোয়ার হয়ে যায়। তার মানে একইভাবে তোর সমগ্রতলটাও 4 পাই স্কোয়ার হয়ে গেল। এবার কেন এই আয়তনটা হচ্ছে সেটা এখন আর বলছি না, বলবো না, ভয় লাগছে না, আমার কঠিন কিছু নয়, দাঁড়া আর বলছি না আমি, তাও শুধু ছবিটাকে দেখিয়ে দিচ্ছি। না সারফেস অফ রিভলিউশন তো বিএসসি তে আছে, অসুবিধা নেই, পাতি ইন্টিগ্রেশন। এই যে তোর এটা তো গোলক, এবার এরকম ভাবে নিলে দেখ এইটাও একটা তোর কি হচ্ছে, বৃত্ত হচ্ছে, এইভাবে এইটাকে রিভলিউশন করে এইভাবে আস্তে আস্তে এইভাবে ঘোরাতে ঘোরাতে তোর আয়তনটা বার হচ্ছে। আর এই সারফেস অফ রিভলিউশন সূত্রটা বলে ছেড়ে দিচ্ছি যে ভি ইকুয়ালস টু পাই সি টু ডি এক্স স্কোয়ার ডিএক্স, এখান থেকে এই ভ্যালুটা বসিয়ে দিবি হয়ে যাবে। এবার আসল চ্যাপ্টারে চল। এক্সারসাইজ কত আমাদের 12, শুরু কর দেখি। অনেকক্ষণ বললাম অনেক কিছু, ভিডিওতে তো থাকছি, পারলে দেখে নিস পরে। হ্যাঁ চ্যানেলটা আমি মানে দিয়ে দেবো পরে, কারণ ওটা এখন কোনো নেই, মানে ইমপ্রেশন আসছে না এখনো। এটা তো নতুন চ্যানেল, এটা কেউই সাবস্ক্রাইবার না, আমি নিজেই করেছি শুধু। ঠিক আছে ঠিক আছে, দাঁড়া চ এক্সারসাইজ 12-তে এবার প্রথম অঙ্কটা কি আছে পড়, পারবি এবার পড়তে। এইগুলো হচ্ছে সব থেকে সহজ চ্যাপ্টার, পরিমিতির কিচ্ছু নেই। 6:51 বাজে, ঠিক আছে চল।
একটা গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, তার সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। কিচ্ছু নেই। কি শুরু করো। সোজা ঠিকই, কিন্তু এগুলো করার আরো সহজ কিছু কিছু বিষয় আছে। মানে এই যে ফিগারগুলো দেয়া থাকবে 10.5 বা অন্য কিছু, সেইগুলো কি করে করবি? কিছুই না, সেটাকে 21/2 ধরে নিবি, সহজ হবে। একটা গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেয়া আছে, তা প্রদত্ত লিখবি, প্রদত্ত গোলকটি ব্যাসার্ধের দৈর্ঘ্য ইকুয়ালস টু কত? 10.5 সেন্টিমিটার, তাই তো? কিছুই নেই, গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল, আমি পুরো কথাটা লিখছি না, সমগ্রতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু 4πr²। এখানে ব্র্যাকেটে আর লিখে দিবি, আর তাহলে 4 × 22/7 ইন্টু 10.5 মানে লেখা যায় 21/2 ইন্টু 21/2। 3 × 7 = 21, 4 কেটে গেল, 3 × 21 × 22 করলে যা হয় তাই। 3 × 21 = 63, 22 ইন্টু 63 করে দেখ কত হয়। প্রথমে এটাকে কর, 63কে 2 দিয়ে গুণ কর, কত হয়? 126, 63 গুণে হচ্ছে 126, 8। উত্তরটা মেলাতে হবে তো। ক্যালকুলেশন নিজের ব্যাপার, ক্যালকুলেশন কিছু বোঝে না। 1386 বর্গ সেন্টিমিটার। এককগুলো লিখতে ভুল করবি না, ঠিক আছে? পরের অঙ্কটায় যাই, এককগুলো কিন্তু লিখতে ভুল করবি না। একটা চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটারে এত টাকা হিসাবে এত টাকা লাগছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে কি বলতে চেয়েছে বল জিৎ এখানে? মানে কি জানতে চেয়েছে? চামড়ার বল মানে চামড়ার বল মানে হচ্ছে ফুটবল। চাদর, মানে উপরে উপরে পৃষ্ঠতল, 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 সমগ্রতল। ফুটবল ফুটবল। হ্যাঁ, সে ফুটবলই, ফুটবলের সমগ্রতল, বাইরের যে তলটা। হ্যাঁ। কারণ পুরোটা জুড়ে যদি তুই চামড়াটা না দিস, তাহলে সেটা আর কি হবে? কিছুই হবে না, খেলা যাবে না। পরের অঙ্কটা তাহলে কি লিখবি? যে একটা চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটারে এত টাকা হিসেবে এত টাকা লেগেছে। ধরি চামড়ার বলটি ব্যাসার্ধের দৈর্ঘ্য, ধরি চামড়ার বলটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 8 বা যা খুশি ধর ব্যাসার্ধ, আর কত সেন্টিমিটার, না আর একক ধরে নে, কিছু তো একক দেওয়া নেই, আর একক, এই তো প্রতি বর্গ সেমি। বর্গ সেমি, তাহলে 8 সেমি, 8 সেমি। সুতরাং চামড়ার বলটির সমগ্রতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু 4πr² বর্গ একক। এবার কি লিখবি বল? যে এই কথাটা লিখ, চামড়ার, হ্যাঁ, চামড়ার বলটি, এবার প্রথম লাইনটা লিখতে পারিস যে চামড়ার বলটি তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটারে মানে 17 টাকা 50 পয়সা। 4πr²। চামড়ার বলটি তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটারে এত টাকা হিসাবে এত টাকা, হ্যাঁ, তা লেখ, লেখা লিখেছিস কি কিছু?
চামড়ার বলটি তৈরি করতে, এই কথাটা লিখ, চামড়ার বলটি তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটারে 17.50 টাকা হিসাবে 431 টাকা, মানে 31.20 টাকা লাগলে, ওই কথাটাই লেখ, প্রথম লাইনটা ঠিক করে লেখ। কোনটা? 17.50 টাকা। না, যেভাবে বইয়ে লেখা আছে যে এত পয়েন্ট এত টাকা, সেটাই লেখ। হ্যাঁ, প্রতি বর্গ সেমি লাগলে টাকা লাগছে। যাবি হ্যাঁ। যা, এই পাশ দিয়ে যা, সরে সামান্য গেলে হ্যাঁ মোট লাগে, তাহলে কত হবে বল? 431.20 বাই 17.50। এত টাকা হিসাবে ওই অবধি লিখেছিস তো? হিসাবে ওই তো 431.20 টাকা লাগলে বা এখানে শর্তানুসারেও লিখতে পারতিস, ঠিক আছে ছাড়। হ্যাঁ। লাগলে লিখেছিস ওইটা বাই অত 431 পয়েন্ট, হয়েছে। এত, হ্যাঁ লিখেছিস তো, হয় সমগ্রতলের ক্ষেত্রফল, ছোট করে করা যেত, ঠিক আছে, অসুবিধা নেই। হুম, তাহলে এবার শর্তানুসারে লেখ। শর্তানুসারে কত হবে বল? 4 22/7 গুণ r² বাই 17.50। দেখতে অসুবিধা নেই। এবার ক্যালকুলেশনটা কর। 7 কে এটা দিয়ে কাটা যায়, 7 দুগুণে 14, 25। 22 কে এটা দিয়ে কাটা যায়, যাই হোক, এটা করে কত হয় বল? ক্যালকুলেশনটা কর। এইখানে শুধু ক্যালকুলেশনই ব্যাপার এই চ্যাপ্টারে, আর কিছু নেই। আর যখন কিছু দেখবি r² রয়েছে, তখন ওই 25কে দিয়ে আর উপরে তো কাটার চেষ্টা করবি না, কাটা যাবেও না, মানে এমন টার্ম রাখবি ওপরের নিচেতে স্কোয়ার থাকে, বুঝেছিস তো, মানে যেটার পূর্ণবর্গ রাশি থাকে, একটা বাংলা কথা। এটা করে হবে 1.96। ক্যালকুলেশন করছিলিস না? হ্যাঁ, মানে 1 মানে কত হবে বল এটা? 1/100 মানে হচ্ছে 14/10 1.4, আর ইকুয়াল টু হবে 1.4 সেন্টিমিটার। ঠিক আছে, পরের অঙ্কটাই যাই। সব এগুলো কাটাকুটি যায় এখান থেকে। পরে ক্যালকুলেশনটা করিস তো নিজেরা। খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য এত সেমি হলে বলটি কত ঘন সেমি লোহা আছে হিসাব করি। কত ঘন সেমি লোহা আছে মানে কি তাহলে বল? কি বলছিস? সমগ্র তল। ঘন আয়তন। স্কুলের শর্টপাট খেলার জন্য যে বলটা ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, বলটিতে কত ঘন সেমি লোহা মানে বলটির আয়তন কত। নিজেরাই কর এটা।
ভেদের একটা করতে হবে, ওই পরের দিন ওই স্পেশাল একটা খাতা বানাতে বলছিলাম, সেটা আনিস, কিছু বাইরের অঙ্ক পড়াতে হবে ভেদের। উত্তর কত? কত এসছে? বলটির আয়তন লেখার আগে লিখে দিবি যে ওই বলটিতে কত ঘনসেমি লোহা আছে, অর্থাৎ বলটিতে যত ঘনসেমি লোহা আছে, অর্থাৎ বলটির আয়তন ইকুয়ালস টু এত। ওইটা মানে যে আয়তন, সেটা তুই জানিস, সেটা তোর পরীক্ষায় লিখে দেওয়াই ভালো। 4/3, 22/7, আর কত আসছে? 25/2/3, 3×5 = 75, 77/3। ভুল করেছিস। 7 কাটলো, 2 দুটো কাটলো, 2 কাটলো, 11 হলো। 7 49 × 11/3 মানে হয় 77/3। 539/3। এখান থেকে হবে তোর 179/2/3 ঘনসেমি। ক্যালকুলেশন ভুল করেছি। এই দেখ, আমি যেভাবে, তুই কিভাবে করেছিস দেখি খাতাটা দেখ, ও তুই বুঝবা না। দেখি তাও বুঝবো। হ্যাঁ, এইভাবে ঠিকই করছিস, ক্যালকুলেশন ঠিকই হয়ে যাবে। ঘনসেমি ঘনসেমি কথাগুলো সব এই লাইন থেকে কিন্তু লেখা শুরু করবি, ঠিক আছে? না হলে কেটেই দিতে পারে, মানে নাম্বার হাফ কি হাফ কাটবে, মিনিমাম হাফ কি এক কাটতে পারে। পরের অঙ্কটাই কি আছে, এটা হয়ে গেছে তো? 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটা নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করো। সমগ্রতল, আয়তন, বক্রতলও না, শুধু গোলকের তো একটাই তল আছে। হ্যাঁ, এখানে আয়তন, আর্কিমিডিসের নীতি তো পড়েছিস, 9-এ ছিল না? লোভতা ইংরেজি কি? সেন্টার অফ বুয়ন্সি। প্লবতা কেন্দ্র, সেন্টার অফ বুয়ন্সি। হাইড্রোস্ট্যাটিক্সটা এবার উঠিয়ে দিয়েছে। হাইড্রোস্ট্যাটিক্স, স্ট্যাটিক্স মানে কি? তো স্থিতিবিদ্যা, হাইড্রোস্ট্যাটিক্স হচ্ছে একটা জলের মধ্যে কোনো বস্তু বিভিন্ন কিছু স্টেবিলিটি হাবি জাবি সব আছে। তা ওইটা এর থেকে তুলে দিয়েছে কলেজে, মানে এনইপির থেকে। ভালো জিনিস, বাদ দে কথাটা, সেটা নয়। অঙ্কটা পারবি নিশ্চয়ই? এতক্ষণে হয়ে যাওয়া উচিত ছিল। অত বড় ক্যালকুলেশন হবে? হতে পারে, হ্যাঁ।
344 মানে 34,496, 34,496/3। ব্যাস, তলায় 3 আছে তো? হ্যাঁ 3 থাকবে। ব্যাস 28 সেমি, ব্যাসার্ধ কত? 14 সেন্টিমিটার। আয়তন 4/3, 22/7, আর কি 14 × 14 × 14। তুই এখান থেকে হচ্ছে কত বল, কত বললাম এটা? 34,496, তাই তো, বাই 3 মানে কত? 1 1 4 9 8 2/3। এটা কি হবে একক বল? নিচটা দেখতে পাচ্ছিস না? এই এই ঠিক আছে, দেখ ঘন সেন্টিমিটার হয়ে গেছে। পরেরটাই যা দেখে নে তাহলে, না আর উঁচু করবো না, থাক। 5এরটা, কোনো গোলকাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 থেকে 21 সেন্টিমিটার হলে বেলুনটির পূর্বের আর পরের সমগ্র তলের অনুপাত নির্ণয় করে। খুবই সোজা, গোলক চ্যাপ্টার সব থেকে সোজা। বুঝা তো? করছি তো, ওই যে করছিস না। ঠিক আছে, এখানে লাস্টে কি লিখে দিবি, এরপরে এটা লেখার পর কি লিখবি? এই কথাটা কিন্তু লিখতেই হবে, যেহেতু প্রথমে কিছু লিখে। হ্যাঁ, উত্তর, শুধু উত্তর। না, এখানে লিখতে হবে হ্যাঁ, নিরেট গোলকটি জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে এত সেন্টিমিটার, এত ঘন সেন্টিমিটার জল অপসারিত হয়। এই কথাটা এখানে উত্তরটা লিখে দিবি। যাই হোক, পরেরটাই যা। কোনো গোলকাকার গ্যাস বেলুন, হ্যাঁ যাই হোক, তাহলে এটা কি বলেছে? সমগ্র তলের অনুপাত। তাহলে 4π/7² 4π, আমি আর লেখালেখি করছি না, 21 তাহলে কত হচ্ছে? 4π কেটে গেল, 7 × 7/21 3 3। তাহলে এটা হচ্ছে কত? 1/9 হবে, তাই তো? 1/9 মানে 1:9 হবে। এটাকে বাই না দিয়ে তুই এইভাবে যা খুশি করলেই হয়। না, প্রথমে লেখাটা লিখতে হবে, এরপর লিখে দিবি 1:9 হয়ে গেল। পরেরটাই হচ্ছে তোর ইম্পর্টেন্ট অঙ্ক। এই প্রথম পৃষ্ঠার সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে পরেরটা। অর্ধগোলকাকৃতি একটি বাটি তৈরি করতে এত বর্গ সেন্টিমিটার পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। হয়ে গেছে। পরেরটা পর, প্রশ্নটা একবার। অর্ধগোলকাকৃতি একটি বাটি তৈরি করতে 1 সেমি পাত লাগবে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। ঠিক আছে, দেখা যাচ্ছে। চল, কিভাবে করবি বল এটা? এটা করবো হচ্ছে 2πr²। মনে করি অর্ধগোলক এর ব্যাসার্ধ এত, সুতরাং অর্ধগোলকের এটা কি সমগ্র তল? এটা কি সমগ্রতল হবে? হ্যাঁ, সমগ্রতল হবে ঠিকই, কিন্তু এটা ফাঁপা, যেহেতু বাটি। বক্রতল নিরেট হলে উল্লেখ করে দেবে। হ্যাঁ, শুধু বক্রতলটা মানে 2πr²। আগেরটা কিভাবে লিখেছিস? আগেরটা ঠিকঠাক লেখা হয়েছে তো? ওইভাবে ছেড়ে দিয়েছিস? আমি তো শর্টে করলাম। হ্যাঁ, এইভাবেই করতে হবে। পুরোটা লিখে করবি কিন্তু পরীক্ষায়। ঠিক আছে।
7 সেমি ব্যাসার্ধের বিশিষ্ট বেলুনের সমগ্রতলের ক্ষেত্রে একটা হলো তো পরেরটা হলো তো দিয়ে দিতে হবে। তে অনুপাত বার করতে হবে। তুই পেরেছিস তো শুভঙ্কর? ধরি বাটির মুখের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। আট সেন্টিমিটার হবে না। লিখলে বাংলায় লিখবি না ইংরেজিতে লিখবি? ঠিক আছে। অর্ধগোলকেরই হ্যাঁ, বাটিটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে? বল কত হবে? 4πr²। এতক্ষণ তাই হচ্ছে। 2πr²। 4πr² তো পুরো গোলকটা, এটা অর্ধ গোলক। 4-এর অর্ধেক 2, 2πr²। কত এসছে উত্তর? উত্তর এসছে 9 সেমি আর ব্যাসার্ধ দৈর্ঘ্য 4.5। ঠিক আছে, কিচ্ছু নেই। পরের প্রশ্নটা পড় তাহলে। এটা করে দিই। বিশালের হয়েছে হেল্প করছি। শর্তানুসারে 2 × 22/7 গুণ r² = 127 পূর্ণ 2/7 জিনিস। তাহলে এখান থেকে কত হচ্ছে? r = 44/7 r²। এখানে কত হচ্ছে বল? 891/7। 7 7 কেটে গেল, r² মানে হচ্ছে 891/44। এটা মানে কত হয়? 81/4, তাই তো? 81 নিচে হয় 4, 11 দিয়ে কাটলে r = কত হয় বল? মাইনাসটা হবে না, তার কারণ ব্যাসার্ধ ঋণাত্মক হবে না। 4.5 হয়ে গেল এটা। ব্যাসের দৈর্ঘ্য বলেছে দাদা। ব্যাসার্ধ কত বলেছে? তাহলে 9 হবে। চল পরেরটা। একটি নিরেট লোহার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য এত, ওই গোলকটিতে কত ঘন সেমি লোহা আছে? একই অঙ্ক আগেও করেছিস, এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় কর। না, এটা বাড়িতে করিস। আয়তন বার করার বক্রতলের ক্ষেত্রফল বার কর, এতে কি যায়? পরেরটা 8-এরটা। একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য এত সেমি, ওই গোলকটি গলিয়ে 100 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করুন। 8-এরটা বলবো? হ্যাঁ 8 করবি, 7-এরটা বাড়িতে থাক। 8 ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, ওই গোলকটি গলিয়ে এত সেন্টিমিটার দৈর্ঘ্য কতগুলি নিরেট গোলক তৈরি করা যায়? তাহলে কি বার করবি বল তো শুভঙ্কর, দেখি কি করতে হবে এখানে বল। প্রশ্নটা পড়ে নিয়ে বল। আয়তন। কিসের আয়তন? একটা গোলকের? নিরেট গোলক। শুধু একটা গোলক নয়, বড় একটা গোলক আছে, ঠিক আছে, সেটার থেকে কিছু ছোট ছোট গোলক বানানো হয়েছে। ছোট ছোট গোলকের আয়তন সবারই করতে হবে, এরও আয়তন বার করতে হবে, এর টোটাল আয়তনটা বার করতে হবে। এর তোর
ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 7 সেন্টিমিটার, তাই তো? এটার আয়তন বার করবি 4/3 পাই, বল কি, 7 কিউব। আর এইখানে 4/3 পাই আর কিউ 7/2 এর কিউব। এবার এইটা ভাগ এইটা করলে কতগুলো সেটা বেরিয়ে যাবে, তাই তো? ছবিও আঁকবি, প্রত্যেকটা আমাকে ছবি আঁকলে একটু ভালোই লাগে। কর দেখি নিজেরা, 2 মিনিট টাইম দিলাম। যদি 3.5 করে করিস অনেক করতে ঝামেলা হবে, তার থেকে এইভাবে ক্যালকুলেশন করা সুবিধা। মানে ক্যালকুলেশনের একটাই সহজ জিনিস হচ্ছে যেটা, যখন কোনো কিছু তোর দশমিকে আছে, ঠিক আছে, 3.5 বা যা খুশি, সেটাকে সবসময় ভগ্নাংশে করে নিবি, মাথায় থাকবে তো? এইভাবে যদি 3.3 সাথে আবার 5 সাথে 3.5 আবার গুণ করিস, আবার তার সাথে 3.5 গুণ করিস, সেভাবে কিন্তু ক্যালকুলেশন জটিল হয়ে যাবে। জন্য সবসময় দশমিকে থাকলে তাকে ভগ্নাংশে করবি। তাহলে কতগুলো গোলক পাওয়া যাবে? নির্ণেয় লেখাটা লিখে নিবি নিজেরা। নির্ণেয় নিরেট গোলকের সংখ্যা ইকুয়ালস টু 4/3 পাই 7 গুণ 7 গুণ 7 বাই 4/3 পাই 7 গুণ 7 গুণ 7 বাই নিচে 2 দিয়ে দে। 4/3 পাই কেটে গেল, 7 7 7 কেটে গেল, কটা হবে? 8টা। খুব সোজা ছোট জিনিস, লিখে লিখে করতে হবে। পরের অঙ্কটা, 3 সেমি 4 সেমি 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটা নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এটারই উল্টো অঙ্কটা ছিল, 3টে গোলক 3 4 5, তার থেকে হয়ে গেল একটা বড় গোলক। এটারই উল্টো অঙ্ক। এটা বলে দেওয়া আছে 3, এটা বলা আছে 4, এটা 5। কিভাবে করবি বল? বিশাল বল পরেরটা। 3 4 5 দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি বড় গোলকে তৈরি করা হবে। বড় গোলকটি ব্যাপক হবে। বল দেখি কি করে করবি। ওই তিনটেরই প্রথমে আয়তন বার করতে হবে। হ্যাঁ, তারপরে ওই তিনটেকে যোগ করে ওই বড় গোলকটা পেয়ে যাবে। 3 যোগ ইকুয়ালস টু ওই যে 4/3 আর সূত্রটা বুঝতে হবে। পাই ক্যাপিটাল আর একদম যা খুশি ধরে নিবি, হ্যাঁ। তাহলে পারবি এটা। তাহলে 4 এখানে কি হবে? 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, বা ওই দিকটা যে কোনো একটা দিক লিখলি। 4/3 পাই না, ক্যালকুলেশনটা কিভাবে করবি? একটা হচ্ছে 3 কিউব যোগ 4/3 পাই 4 কিউব যোগ 4/3 পাই 5 কিউব, তাই তো? কমন নিয়ে নেব। হ্যাঁ, 4/3 পাই আর কিউব। এখান থেকে কমন নিয়ে নিলে কত পাবি? 3 কিউব যোগ 4 কিউব যোগ 5 কিউব ইকুয়ালস টু আর কিউব। এটা মানে কত হবে? 216। এটা আর কিউব, আর মানে কত? 6। এই ঠিক করলাম তো? হ্যাঁ, তারপর এটা 10 বাড়িতে করবি কিন্তু। দুইটি অর্ধগোলক একটি গম্বুজে বুঝতে পেরেছিস তো ফল শুভঙ্কর? একটি অর্ধ বুঝিস নি? দাদা বুঝিস নি? কি বুঝিস নি? আমি অঙ্ক করছি। আগেরটা করছিলিস, এটা পড়িস নি। পড়লে বুঝবি, আগের অঙ্কটার উল্টো অঙ্ক। একটি অর্ধগোলক গম্বুজের যে এইটুখানি লিখে নে।
পরে ভিডিও থাকলে দেখে নিস। তো আছে কত মিনিট? এটা 1 ঘন্টা 59 মিনিট 50 সেকেন্ড এই টাইমে আছে। মনে রাখিস। হ্যাঁ পর 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 অঙ্কটা পর। কটা বাজে? 7:22। একটা অর্ধগোলকাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গ মিটারে এত টাকা হিসেবে কত খরচ পড়বে তা হিসাব করি। বক্রতল 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 দেখি দুমুখ ফাঁকা। জিৎ বল দেখি। উপরটা পৃষ্ঠতল মানে ওই পার্শ্বতল। পার্শ্বতল পার্শ্বতল বক্রতল একই। মানে হ্যাঁ, যখন কোনো অর্ধগোলক থাকবে এই রকম থাকবে, তাই তো। এইটা ধর নিচে এটা বৃত্তাকার ও তারপর আরো তো হ্যাঁ, এটা হচ্ছে কথা, এটা হবে তুই তো নিশ্চয়ই নিচটা এখানে বসিয়ে রাখবি, নিচটা তো রং করবি না, 2/3 পাই আর কি। মানে ওইটা যে কেন হচ্ছে তোর একটা এর সাথে সমান তারও ব্যাখ্যা আছে, ঠিক আছে। হ্যাঁ পরে নাই বলবো খুনি, না এক্ষুনি এখনই বলতে হবে না। এই যে গোলকটা, ঠিক আছে, যখন দেখবি ওই অক্ষাংশ দ্রাঘিমাংশ সব আঁকিস না, দেখবি এরকম সব দাগ 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 থাকে। তা যাই হোক, এরকম দাগ 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 থাকবে। তা এইভাবে তোর এইখানে যে এরকম থাকবে, ধর আঁকছি না আমি ঠিক করে, ঠিক আছে, এই সবগুলো এক একটা হবে কি আয়তক্ষেত্র। এইটার যে প্রজেকশন, ওকে প্রজেকশন বলে। মানে প্রজেকশন মানে কি, ছাতার যে ছায়াটা, তুই যে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকিস, সূর্যের ছায়াটা যেই ছাতার উপর পড়ে, যে নিচে যে ছাতার জায়গাটা, ওটাকেই বলে প্রজেকশন। এটা 11-এ আছে, প্রাসের গতি ফিজিক্স মিক্সে আছে। সেইটা সমান তোর যখন এটাকে একটা ওই চোঙ করে নেব, তখন যে এইটা তখনও এইটার সাথে এই জিনিসটা সমান হবে। এই দুটো আয়তক্ষেত্র, তখন এইখানে দেখতে এইরকম, চোঙটা করে নিলে এইটা এরকম হয়ে যাবে। এবার এইটাকে যখন আরো সূক্ষ্ম সূক্ষ্ম করবো, তখন ব্যাপারটা এটা আছে, তখন মানে ওই দুটো এক সমান হয়ে যায়। তো যাই হোক, পরেরটাই যায়। এখানে ওইটারও ব্যাখ্যা আছে যে ওইগুলো কেন হলো, এটার সাথে ধরে নিলাম কেন, বা কি অনেক কিছু আছে। অত বলা যাবে না, সিলেবাস শেষ হলে না। পরেরটাই যা 10 পারবি আশা করি, তাও কর। একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের না না না, 10-এরটা শেষ কর। নয়টা হয়েছে শুভঙ্কর, না করিস নি? ঠিক আছে, 10টা কর। ব্যাসের দৈর্ঘ্য দেয়া আছে কত, 42 ডেসিমিটার। ব্যাসার্ধ 21 ডেসিমিটার। 42/2 কর, 21 ডেসিমিটার। তারপর কি করবি, অর্ধগোলকটির বক্রতলের ক্ষেত্রফল। এই চ্যাপ্টারে সব অঙ্ক করানোটা উচিত নয়, মানে নিজেদেরই পারা উচিত, তাও করিয়ে দিচ্ছি। 2/3 22/7 গুণ 21 গুণ 21 বক্রতলের ক্ষেত্রফল এটা ছিল না, এটা তো আয়তনের সূত্র। 2 পাই আর স্কোয়ার, 2 হবে একটা, ঠিক আছে। 21 গুণ 21 কি লিখবি তারপর, এখানে কি লিখবি লাস্টে, এককটা কি লিখবি, বর্গ ডেসিমিটার। কথাগুলো যেন না ভুল হয়। আর অঙ্ক কি করেছিস তুই 50টা? করা হয়নি এখনো, একটাও করিসনি? পরের দিন থেকে শাস্তি শুরু হবে কিন্তু, আজকে অব্দি কিছু বললাম না একদম। আজ থেকেই তাহলে চল ওই জায়গাটা সিরিয়াস হবে, সবকিছু সিরিয়াস নেই। আমার নো যে হাতে ফুটেছে সে হাতে
এটা হবে 2 7 7 2 কিন্তু 6 বাই 7 বাই 7 কেন 7 না আমার কাছে তো ভাই 100 কি আসছে 44 গুণ 63 ওইটা করলে এইটাই হবে এত বর্গমিটার, মানে ডেসিমিটার থেকে বর্গমিটারে করে নিচ্ছে, ঠিক আছে। বা থাকলেও হতো, অসুবিধা নেই। করা আছে 27.72 বর্গমিটার। এখানে কেন বর্গমিটারে করে নিচ্ছি বল, কারণ প্রশ্নে তোর চেয়েছে প্রতি বর্গমিটারে 35 টাকা হিসাবে, তাহলে ডেসিমিটার দিলে উত্তর মিলবে কি? না মিলবে না। এটা ইকুয়াল টু এত বর্গমিটার লেখা হয়েছে, হ্যাঁ সব জায়গায় ডেসিমিটার আছে। এইগুলো তাহলে চেঞ্জ করলে এখান থেকে চেঞ্জ করলে আর এখানে করতে লাগবে না, কিন্তু আমি একইভাবে করে এসে এই অবধি বর্গ ডেসিমিটার, এখানে 100 দিয়ে ভাগ করে দিয়েছি, বর্গমিটার হয়ে গেল। চেঞ্জ করলে প্রথমেই করতে পারতিস, এত ডেসিমিটার ইকুয়াল টু 4.2 বর্গ 4.2 মিটার, তারপর করতে পারতিস। 7টা 28 অটো করে দাও খাতা আছে। 5 ফুটের রাস্তা ভালো আছে মনে হয়। 27.72 কে 35 গুণ করে দেবো 27 পয়েন্ট, হ্যাঁ কর। 72 বলছিস কেন, 27.72। সুতরাং প্রতি বর্গমিটারে 35 টাকা হিসাবে গম্বুজের উপরিতল রং করতে খরচ পড়বে ইকুয়ালস টু 35 গুণ 27.72 টাকা, 970 টাকা 20 পয়সা। দেখতে পাচ্ছিস না? দেখ কি খুলে গেছে, আর কিছুই হয়নি, দেখে নে। ক্যালকুলেশন তো এটা বাতি ক্যালকুলেশন। তারপরটাই চল, ওকে তো ভিডিও নষ্ট হবে। সেটা যায় আসে না। তোদের পড়ানোটা আগে, ভিডিওটা তো এমনি বানাচ্ছে, স্টুডেন্ট আনতে পারছিস না তাই। একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে এত আর এত। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। যে একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া রয়েছে। টোটাল হুম। 5টা অনুপাত মানে যে পরিমাণ ধাতু লেগেছে, যে পরিমাণ ধাতু লেগেছে মানে কি? যে পরিমাণ ধাতু মানে হচ্ছে ক্ষেত্রফল উপরে। হ্যাঁ উপরে এত, তাই শেখানো হচ্ছে, ওটা মানে তো আয়তন। যে পরিমাণ, হ্যাঁ এই কথাগুলো যখনই থাকবে তখনই জানবি আয়তন। কিন্তু এটা ফাঁপা গোলক, ফাঁপা গোলকের আয়তনের সূত্র কি? 2/3 পাই আর কিউব। ওটা আমি বলছি দাদা প্রশ্নটা আমার পড়তে ভুল হয়েছে মনে হচ্ছে। এখানে সমগ্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে। হ্যাঁ গোলক দুটি তৈরি করছে, কারণ ফাঁপা গোলকের ভেতরে তো কিছুই থাকে না। ফাঁপা কথাটা না থাকলে কিন্তু তাই হতো, আয়তনই বোঝাতো। এটা হয়ে গেছে তো? 4 পাই স্কয়ার লিখলে
আর কিউ। ওই যে 21/2 হুম 21/2 এইভাবে ক্যালকুলেশনের সুবিধা আছে। শর্টকাটে বলছি তোর অঙ্ক ভালো না। সারা বছর তো অঙ্ক করবা, পরীক্ষা শেষ হয়ে যাবে তখন না এই ক্যালকুলেশন করে এটাই সব থেকে সহজ নিয়ম। যখন দেখছিস যে এই ডান দিকে আর স্কোয়ার আসছে ইকুয়ালস টু এত বাই এত, তখন আর কাটাকুটি চাইলেও করবি না বা কাটাকুটি হবেও না। ওপরে একটা একটা স্কোয়ারের টার্ম, নিচেরটা একটা স্কোয়ারের টার্ম থাকবে, একেবারে করে দিবি। ও কিছু লিখিনি। ও এই যে দাদা হ্যাঁ শেষ করে নে, আবার তো আর কি হবে। খুব কিছু লিখি। ডাইরেক্ট করছি তাহলে আমি 4 পাই আর স্কোয়ার মানে কত? 21/2 গুণ 21/2 বাই 4 পাই। ওইটাকে কি করে নিবি বললাম? 17.5কে কি করেছিস? 17/5 কে 17/5 করে। হ্যাঁ তাহলে মানে 17/2 কে বাই 2 35/2 গুণ 35/2, 2 তো না, ও এই দুটোই তো ব্যাস বলেছে না, তাহলে 35/4 গুণ 35/4 হবে। যা তো তাহলে এই না ভুল বললাম না, এইটা তো তোর গোলকের ব্যাস বলেছে। হ্যাঁ ব্যাস যেহেতু 17.5 মানে তো 35/2, হ্যাঁ ব্যাসার্ধ 35/4 এবং 35/4। 4 পাই কেটে গেল, এখানে 2 2 কাটলো, 3 7 21, 5 7 35, 3 7 21, 5 7 35, 3 3 9, 4 9 36/5, 36/25, ওপরে 36/25, 36:25 হয়ে গেল অঙ্ক শেষ। এইটাকে এরকম করে নিবি, ঠিক আছে? নাহলে কিন্তু এই 17.5 থাকলে কি করে ক্যালকুলেশন, তাহলে 3কে ওই 175 দিয়ে কাটতে হবে, মুশকিল আছে, মানে দশমিক তুলে ঝামেলা। যাই হোক, এইটা মানে কত? এটা হচ্ছে ব্যাস। এটা যদি ব্যাস হয়, ব্যাসার্ধ কত হবে? 35/4 করে করে হয়ে যাচ্ছে, শেষ, খেলা শেষ। পরের অঙ্কটা হয়ে গেছে, হয়ে গেছে তো? না আমি তো লিখে করছি, শর্টে মারছি। লিখে না এখন তাড়াতাড়ি করে শেষ করে দে না, বাড়ি যখন পড়ে আসবি তখন বলবি। পড়ে আসবি অভ্যাস থাকাটা ভালো, তাও স্পিডে করাটা। তো আমি তো তোর শিখেছি অভ্যাসটা। বড় বলবে পরেরটাই চল, 9 4 5 বা আস্তে আস্তে করে নে, এটা যাই হোক। 36/25 আসছে। করে নে, হ্যাঁ 36/25 হ্যাঁ তাই তো আসলো। পরেরটা পর, কি করে লিখি? ওইটাকে কি করতে হবে আমি তো বলেই দিয়েছিলাম। 17.5কে কি করতে বলেছিলাম? ওরকম বলেছিলাম 35/4 করলে সুবিধা হবে, কাটাকুটির 7 দিয়ে দেখবি 21ও কাটা যাচ্ছে, 7 দিয়ে 35ও কাটা যাচ্ছে, বুঝেছিস তো? নাহলে ওই 21কে ওইটা দিয়ে ভাগ করতে হবে, এই যা। পরেরটা চ, কত অঙ্ক এটা? 12। একটি ধাতব, এটা ইম্পর্টেন্ট এখানে কিন্তু, 12টা 11টা ইম্পর্টেন্ট, মোটামুটি 12টা ইম্পর্টেন্ট লিখে রাখ ভিভিআই। একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে, দেখ এই অঙ্কটা দেখ, এখানে কোনো কিছু কিন্তু কোনো একক, মানে একক না, কোনো মান কিছু দেওয়া নেই, দেখেছিস? শুধু কথায় লেখা আছে, এই জন্য এটা বেশি ইম্পর্টেন্ট এখানে, ভিভিআই লিখে রাখ। একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। অর্ধেক মনে করি একটা ধাতব গোলকের উপরিতল কিছুটা এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের
বক্রতলের ক্ষেত্রফল, নতুন যে একটা গোলক হলো সেটার যে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? বক্রতলের 4/r², হাফ 4/r²। আগের গোলকের ঠিক অর্ধেক হয়। তাহলে আগে যেটা ছিল 4πr², সেটা এখানে হয়ে গেল 2πr², তাই তো? কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। বুঝতে পেরেছিস কি? এটা একটু লিখে লিখে করাই, হ্যাঁ। শুরু কর না। অঙ্কটা কি বুঝেছিস কি আদৌ? কি বলতে চেয়েছে? একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফলের আগের গোলকের ঠিক অর্ধেক। কেটে নেওয়া অংশের আয়তন অনুপাত, এখানে অনুপাত। মানে দেখ, অনুপাত বলতে কি, অনুপাত তো বটেই। হ্যাঁ। ধর এইখানে একটা গোলক ছিল তো, হ্যাঁ, ছিল। কিছুটা অংশ কেটে নিলি, ঠিক আছে, কথা কেটে নিলি। এই গোলকটার বক্রতলের ক্ষেত্রফল কত ছিল? এই গোলকটার বক্রতলের ক্ষেত্রফল এগুলোটার বক্রতলের ক্ষেত্রফল ছিল 4πr²। পরেরটা তো 2πr² হয়ে গেল। হ্যাঁ। কিন্তু বলেছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে এই যতটুকু কেটে নিলি, ঠিক আছে, এই আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত, ঠিক আছে, এইটার সাথে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত, মানে এইটুখানির আয়তন আর এইটুখানি, কিন্তু মানে ছোট গোলকের আয়তন আর এর আয়তন না, সেটা ভাবলে হবে না। সে বলতে পারিস, কিন্তু না, সেটা বলতে পারিস না যে তোর কেটে নেওয়া অংশের আয়তন মানে ছোট গোলকটার আয়তন, কিন্তু অবশিষ্ট অংশের আয়তন মানে কি, এইখানে যেটা অবশিষ্ট ছিল, ঠিক আছে, অর্ধগোলক না অর্ধগোলক নয়, দেখাচ্ছি বুঝতে পারবে, তারপর দেখাচ্ছি। লেখ, ধরি গোলকের ব্যাসার্ধ ইকুয়ালস টু r একক, স্পিডে লেখ। গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু r একক, গোলকের আয়তন ইকুয়ালস টু 4/3πr³ ঘন একক। কি বলবো রাস্তা হুম, শুনতে পাই না। গোলকের আয়তন ইকুয়ালস টু 4/3πr³ ঘন একক। বক্রতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু 4πr² বর্গ একক। লেখা হয়েছে এই অবধি? হুম। নতুন গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক, ক্যাপিটাল R একক। আগের যে গোলকটা ছিল r 4/3πr³, আর এখানে হচ্ছে r², r² বলছি, 4πr²। আর নতুন গোলকের সেটা হচ্ছে কত, r, ক্যাপিটাল R। নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল লেখ একইভাবে, 4πr²। বর্গ একক। তাহলে শর্তানুসারে লেখ, শর্তানুসারে নতুন যে গোলকটা, ঠিক আছে, 4πr², সেটা আগের গোলকের কি, অর্ধেক, হাফ। ঠিক, 4π কেটে গেল, ক্যাপিটাল R ইকুয়ালস টু r/√2 একক, ঠিক আছে। লেখ, তাতে বসে থাকিস না, তোকে তো ছুটি লাগবে। এটা বলে শুনতে তো পরেরটা ইম্পর্টেন্ট আছে, চেষ্টা করিস। 13-14 কেটে নেওয়া গোলকের আয়তন, এই অবধি লিখেছিস তারা? শর্তানুসারে বলে লেখ। কেটে নেওয়া গোলকের আয়তন ইকুয়ালস টু কত, 4/3πr³। কেটে নেওয়া গোলকের আয়তন ইকুয়ালস টু 4/3π। এবার আর এর মানটা বসিয়ে দে, 4/3πr³ আর √2 কিউব কত হয়, √2³
কত 2√2, ঠিক আছে। তাহলে কত হলো, 2 দিয়ে কাট, 2 পাই আর কিউব বাই 3√2। এটা কি হবে বল, ঘন একক, ঠিক আছে। এইখানের সাথে √2টা কেটে দে, তাহলে কত হবে, √2 পাই আর কিউব বাই 3 ঘন একক। এখানে এটা দেখা যাচ্ছে তো, হ্যাঁ দেখা যাচ্ছে। চল, এই অবধি হলো। এরপর কি করবি বল, তাহলে অবশিষ্ট গোলকের আয়তন কি করে বার করবি, লেখ এবার অবশিষ্ট গোলকের আয়তন। মাইনাস করতে হবে। এই অবধি তাড়াতাড়ি লিখেছিস, √2 দিয়ে কেটে দিয়েছিস, √2 পাই আর কিউব বাই 3, দেখতে পাচ্ছিস। এই রুট টু কে 2 দিয়ে কাটলি কি করে? দুটো রুট মিলে 2 মানে তো √2 গুণ √2, বুঝছিস তো শুভঙ্কর, তখন আবার শেষ কর। রুট টু হলো কেন? আরে এইটা এখানে দেখতে পাচ্ছিস তো, হ্যাঁ 2 মানে কি, 2 রুট টু 2 মানে √2 গুণ √2, একটা √2 দিয়ে একটা √2 কারণ একটা √2 থাকলো, তাহলে চল মুছে দিচ্ছি। চল এবার কি, অবশিষ্ট গোলকের আয়তন, তাড়াতাড়ি কর। অবশিষ্ট গোলকের আয়তন ইকুয়ালস টু কত বল, 4/3 পাই আর কিউব মাইনাস 4 মাইনাস কত বল, মাইনাস কত, এই যে √2 পাই আর কিউব বাই 3। এখান থেকে 1/3 পাই আর কিউব কমন নিলে, √2 কমন নেওয়া যায়, √2 কমন নিলে এটা হবে 2√2 মাইনাস 1, এত ঘন একক। খুবই সহজ অঙ্ক, তাও ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। এই অবধি হলো। সুতরাং কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন। ইকুয়ালস টু কত হবে বল, √2 পাই আর কিউব বাই 3 ইস টু √2 পাই আর কিউব √2 মাইনাস 1। এই অঙ্কটা তোর অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়, কি বলতো, যে অবশিষ্ট গোলকের আয়তন ইস টু কেটে নেওয়া অংশের আয়তন, তখন উত্তরটা উল্টে যাবে, 2√2 মাইনাস 1 ইস টু 1। অনেক সময়, বেশিরভাগ সময় ওইটাই দেয় পরীক্ষা, ঘুরিয়ে দিয়ে দেয়, বুঝতে পারলি তো, এইটা ইস টু এইটা দেয়। যে প্রশ্নটা ওই জন্য পড়ে দেখতে হবে ভালো করে যে কোনটা দেওয়া আছে। অঙ্কটা হয়ে গেল, ঠিক আছে। এইটা আগে আসবে ওটা পড়ে যাবে তাই তো? কোনটা আগে আসবে, হ্যাঁ অবশিষ্ট গোলকের আয়তনটা এইটা আগে চলে আসবে, এটা পড়ে যাবে। পরেরটা শুধু বলে দিই একটু, যে 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা ভূগোলকের অক্ষটির বক্রতল এত সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসে দুটি বৃত্তাকার ছিদ্র রয়েছে। এটা হয়ে গেছে তো অঙ্কটা, হয়নি এখনো, কাটাকুটি করে দিবি। ঠিক আছে, কি বলেছে, একটা এরকম গোলক আছে, এটার ব্যাসার্ধ বলে দিয়েছে কত, 14, এর ওপর এরকম দুখানা ফুটো আছে, এখানে একটা ফুটো ধর, এখানে ধর একটা ফুটো আছে, এটা দুজনেই হচ্ছে 0.7 করে, ঠিক আছে, 0.7 সেমি। এইবার কি বলেছে, ভূগোলকটি গোলকের অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করে ভূগোলকটার সমগ্রতল বার করবি।
4πr², 4π গুণ 14² আর এই দুটোর 4π গুণ 0.7² তার সাথে 2 দিয়ে গুণ করলেই দুটো বেরিয়ে যাবে, বাদ দিয়ে দিবি, হয়ে যাবে। বুঝতে পারলি তো? দাদা ওই গোলটা এই নিচে হতো না, ওই ফুটোটা ছিদ্র যেখানে খুশি হতে পারে। অক্ষ বলে। কোথায় অক্ষ বলেছে? ভূগোলকের অক্ষটির বক্রতলে, অক্ষটার বক্রতল, বক্রতল মানে চারিদিকটাই তো বক্রতল। পরেরটা সব থেকে সোজা অঙ্ক এই চ্যাপ্টারের, এইটা একদম মুখস্থর মতনই হয়ে যায়, কারণ এটা হচ্ছে কি বলছে যে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেটগুলি পাওয়া যায়? সব থেকে, হ্যাঁ বল। ওই যে 8 এর অঙ্ক। 4/3 পাই 8 কিউব বাই 4/3 পাই 1 কিউব। 8 কিউব হলে 512 হয়, উত্তর 512। খুব সোজা ছোট অঙ্ক, পরীক্ষায় আসে, ঠিক আছে, শেষ। তাহলে ব্যাপারটা হচ্ছে যে পরের দিন তাহলে 15 আর 16 শেষ করব।